আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় তোমাদের যেটা রয়েছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থাৎ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমরা এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর মানের প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো তোমাদের এই যে অধ্যায় রয়েছে 7 নম্বর অধ্যায়, এখান থেকে কিন্তু কোনো 4 নম্বর এবং 8 নম্বর মানের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু দেওয়া হয় না। তাই আমরা এখানে শুধুমাত্র এমসিকিউ, এসিকিউ আর 2 নম্বর মানের প্রশ্ন সম্পর্কে কিন্তু আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে দেওয়া হয়। তো চলো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখানে পেড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা এখন কোশ্চেন আনসারগুলো দেখে নিই। প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন আর তার উত্তর দেখব। 1 নম্বর দাগে দেখো, জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল 1918 খ্রিস্টাব্দের 5 মার্চ, 1919 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি, 1921 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। তো জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল, এখানে সঠিক উত্তর লিখবে 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি। 2 নম্বর দাগে জাতিসংঘের মুখ্য অঙ্গ অপশান রয়েছে 3টি, 5টি, 4টি না 8টি। তো জাতিসংঘের মুখ্য অঙ্গ হচ্ছে 5টি। 3 নম্বর থেকে জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল প্যারিস, লন্ডন, বার্লিন না জেনেভা। তো জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল অপশান ঘরটা সঠিক উত্তর হবে জেনেভা। 4 নম্বর থেকে জাতিসংঘের সদস্য সংখ্যা 3 ধরনের, 5 ধরনের, 2 ধরনের না 4 ধরনের। তো জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 2 ধরনের। 5 নম্বর দাগের প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন লেনিন, চার্চিল, রুজভেল্ট না উড্রো উইলসন। তো জাতিসংঘ প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উড্রো উইলসন। 6 নম্বর দাগে জাতিসংঘের প্রথম অধিবেশনের সদস্য সংখ্যা ছিল 30টি, 33টি, 35টি না 40টি। তো জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্য সংখ্যা ছিল 40টি। 7 নম্বর দাগে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে 1939 খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 42, 46, 50 না 51। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 46টি। 4 নম্বর দাগের প্রশ্ন, 8 নম্বর দাগের প্রশ্ন, জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দপ্তর ছিল লীগ পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ সভা না সচিবালয়। তো জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যে দপ্তর সেটা হচ্ছে সাধারণ সভা। 9 নম্বর দাগে জাতিসংঘের সাধারণ সভার সদস্যরা ভোট দিতে পারত 1টি, 2টি, 3টি না 4টি। তো জাতিসংঘের সাধারণ সভার সদস্যরা ভোট দিতে পারত 1টি। 10 নম্বরে হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল বার্লিনে, লন্ডনে, প্যারিসে না হেগে। তো জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল হেগে। 11 নম্বরে জাতিসংঘের অবসান ঘটে হিটলারের উত্থানে, মুসোলিনির উত্থানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে, প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে। তো জাতিসংঘের অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে। 12 নম্বর দাগে জাতিপুঞ্জের সাধারণ সভাকে মূলত বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলে চিহ্নিত করেছেন ট্রিগ ভি লি, মার্কিন রাষ্ট্রপতি উইলসন, মার্কিন রাষ্ট্রপতি অস্টিন, রাষ্ট্রবিজ্ঞানী গেলেট। এখানে আমাদের সঠিক উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি অস্টিন জাতিপুঞ্জের সাধারণ সভাকে মূলত বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলে তিনি চিহ্নিত করেছিলেন। এরপর 13 নম্বর দাগে হচ্ছে জাতিপুঞ্জের প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করো। রূপরেখা তৈরি হয় বান্দং সম্মেলনে, মস্কো সম্মেলনে, লন্ডন সম্মেলনে, সান ফ্রান্সিসকো সম্মেলনে। তো জাতিপুঞ্জের প্রতিষ্ঠার রূপরেখা তৈরি হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে। 14 নম্বর দাগে 14 দফা শর্ত ঘোষণা করেন চার্চিল, উড্রো উইলসন, রুজভেল্ট না স্ট্যালিন। তো 14 দফা শর্ত ঘোষণা করেন কে? উড্রো উইলসন। 15 নম্বর দাগে উড্রো উইলসন যে কয়টি দফা শর্ত ঘোষণা করেন তা হলো 10, 11, 12 না 14। তো উড্রো উইলসন যে কয়টি দফার শর্ত ঘোষণা করেন সেটা হচ্ছে 14 দফার শর্ত ঘোষণা করেন। এরপর 16 নম্বর দাগে লিগ কভেন্যান্ট এ ধারা বা অনুচ্ছেদ আছে 26টি, 27টি, 28টি, 29টি। সঠিক উত্তর এখানে লিখবে 26টি। পরের প্রশ্ন 17 নম্বর দাগে জাতিপুঞ্জের সনদ সদস্যের সংখ্যা ছিল 42, 45, 48 না 51। তো জাতিপুঞ্জের সনদ সদস্যের সংখ্যা 51টি। 1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে 48টি দেশ, 50টি দেশ, 51টি দেশ, 62টি দেশ। এখানে সঠিক উত্তর লিখবে 51টি দেশ। পরের প্রশ্ন দেখো 19 নম্বর দাগে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র চীন, অস্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড না সবকটি। তো এখানে লিখবে অপশন ঘ এটা সবকটি।
20 নম্বরে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রুজভেল্ট, উড্রো উইলসন, চার্চিল না স্ট্যালিন? তো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রুজভেল্ট। 21 নম্বরে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে না ডিসেম্বর মাসে? তো সেপ্টেম্বর মাসে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো অচি পরিষদ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ না অর্থনৈতিক ও সামাজিক পরিষদ? তো জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হলো নিরাপত্তা পরিষদ। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন আমরা দেখব 23 নম্বর দাগের প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো, এখানে দেওয়া হচ্ছে 54, 60, 64 না 68? তো বর্তমানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54। সাধারণ সভার আলোচ্য সূচি রচনা করতেন লীগের সভাপতি, লীগের মহাসচিব, লীগের বিচারপতি, আমেরিকার রাষ্ট্রপতি? তো সাধারণ সভার আলোচ্য সূচি রচনা করতেন কে? লীগের মহাসচিব। এরপর আমরা অতি সংক্ষিপ্ত মানের যে প্রশ্নোত্তর সেগুলো দেখে নেব। 1 নম্বর মানের কিছু প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? তো জাতিসংঘ, যেটাকে বলা হয় লিগ অফ নেশনস, ঠিক আছে? জাতিসংঘ বা লিগ অফ নেশনস একই। তো এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ইউএনও এর পুরো নাম কি? তো ইউএনও এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, ওকে, অর্গানাইজেশন। এরপর জাতিসংঘের জনক কাকে বলা হয়? তো উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। জাতিসংঘের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ছিলেন জাতিসংঘের প্রথম অধিবেশনের সভাপতি। জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি সদস্য রাষ্ট্র ছিল? তো জাতিসংঘের প্রথম অধিবেশনে 42টি সদস্য রাষ্ট্র ছিল। নম্বর দাগে কোন দুটি বৃহৎ রাষ্ট্র প্রথমে জাতিসংঘের বাইরে ছিল? আমেরিকা এবং জার্মানি প্রথমে জাতিসংঘের বাইরে ছিল। জাতিসংঘের সাধারণ সভায় প্রতি সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারত? তো জাতিসংঘের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বাধিক 3 জন প্রতিনিধি প্রেরণ করতে পারত। কে সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণ করেন, অর্থাৎ ইউনাইটেড নেশন এই নামকরণটি করেছিলেন? তো মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণ করেন। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বরে, কবে কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র প্রকাশিত হয়? তো সম্মিলিত জাতিপুঞ্জ 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত হয়। 14 দফার কোন শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? তো 14 দফা নীতির শেষ বা 14তম শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 11 নম্বরে, কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতিসংঘের খসড়া কমিটির সভাপতিত্ব করেছিলেন। 12 নম্বর থেকে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস, ওকে। 13 নম্বরে হচ্ছে, কবে লীগের চুক্তিপত্রটি গৃহীত হয়? 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল জাতিসংঘ বা লিগ অফ নেশনস এর চুক্তিপত্র গৃহীত হয়। জাতিপুঞ্জের সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন উক্তিটি কার? তো রাষ্ট্রবিজ্ঞান সুম্যান এর উক্তি এটা। 15 নম্বরে হচ্ছে, আইএলও বলতে কি বোঝো? তো আইএলও বলতে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা বোঝায়, যেটার ইংলিশে হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এরপরের প্রশ্ন দেখো 16 নম্বরে, ইউনিসেফ কথাটির অর্থ কী? তো ইউনিসেফ কথাটির অর্থ হলো আন্তর্জাতিক শিশু উন্নয়ন বিষয়ক জরুরি তহবিল বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চাইল্ডস এমার্জেন্সি ফান্ড, ওকে। 17 নম্বরে হচ্ছে, হল্যান্ড দেশটির বর্তমান নাম কী? হল্যান্ড দেশটির বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড। জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি কাকে বলে? উত্তর লিখবে কমিটি কাকে বলে? নিরাপত্তা পরিষদকে বলা হয় জাতিপুঞ্জের কার্যনির্বাহক কমিটি। সান ফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 25 এপ্রিল 1945 খ্রিস্টাব্দে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখব। 2 নম্বর মানে যে প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেব। প্রথম হচ্ছে, কোথায় কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে? 1920 খ্রিস্টাব্দের 28 এপ্রিল সুইজারল্যান্ডের জেনিভা শহরে জাতিসংঘ বা লিগ অফ নেশনস এর প্রথম অধিবেশন বসে। 2 নম্বর দাগে, কোনো নতুন রাষ্ট্র কিভাবে জাতিসংঘের সদস্য হতে পারত? তো জাতিসংঘের নিয়ম অনুসারে জাতিসংঘের সাধারণ সভার 2/3 অংশের সমর্থনে কোনো নতুন রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারত। 3 নম্বর, লিগ অফ নেশনসের অঙ্গগুলি কী কী? তো লিগ অফ নেশনসের
প্রধান অঙ্গ ছিল 5টি যথা সাধারণ সভা, লীগ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় ও আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। 4 নম্বরে ভেটো বলতে কি বোঝো? তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। 5 নম্বরে জাতিসংঘের মূল উদ্দেশ্য কী? জাতিসংঘের দুটি মূল উদ্দেশ্য ছিল: 1 নম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষা করা, 2 নম্বর বিশ্বের নিপীড়িত মানুষের কল্যাণ বিধানে কাজ করা। 6 নম্বর জাতিসংঘের সাফল্যের দুটি উদাহরণ দাও। জাতিসংঘের উল্লেখযোগ্য দুটি সাফল্য হচ্ছে: 1 নম্বর বিরোধ মীমাংসা। জাতিসংঘ ইঙ্গো, মিশর, জার্মান, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশের মধ্যে বিরোধ মীমাংসা করতে সক্ষম হয়েছিল, যা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2 নম্বর আন্তর্জাতিক চুক্তি সম্পাদন। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ জেনেভা প্রোটোকল 1924 খ্রিস্টাব্দে, লোকার্নো চুক্তি 1925 খ্রিস্টাব্দে এবং কেলগ ব্রিয়া চুক্তি 1928 খ্রিস্টাব্দে সম্পাদন করেছিলেন, যা বিভিন্ন দেশের মধ্যে শান্তি ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। এগুলো হচ্ছে জাতিসংঘের সাফল্যের উদাহরণ। 7 নম্বর হচ্ছে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল? মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও জাতিসংঘ কিছু কারণে ব্যর্থ হয়েছিল। যেমন 1 নম্বর হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। জাতিসংঘের সংগঠনগত দুর্বলতা এর কার্যকারিতা সীমিত করেছিল। 2 নম্বর ত্রুটিপূর্ণ ভোটদান পদ্ধতি। ভোটদান পদ্ধতির ত্রুটি জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিল। 3 নম্বর যুক্তরাষ্ট্রের সদস্যপদ গ্রহণ না করা। যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ না করা জাতিসংঘের প্রভাব কমিয়ে দেয়। 4 নম্বর নিজস্ব সেনাবাহিনীর অভাব। জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী না থাকায় দ্রুত সামরিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। 8 নম্বর দেখো প্রশ্ন: জাপান কবে এবং কেন জাতিসংঘ ত্যাগ করে? তো জাপান 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। জাপান অন্যায়ভাবে চীনের মাঞ্চুরিয়া দখল করলে চীনের অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে। এর প্রতিবাদে জাপান জাতিসংঘ ত্যাগ করে। 9 নম্বরে অচি ব্যবস্থা বা অচি পরিষদ বলতে কী বোঝায়? তো দেখো, স্বায়ত্তশাসনের অধিকার থেকে বঞ্চিত অঞ্চলগুলির প্রশাসন পরিচালনা ও তদারকি করার জন্য সংযুক্ত জাতিপুঞ্জের সনদে যে ব্যবস্থার উল্লেখ করা হয়েছে তা অচি ব্যবস্থা নামে পরিচিত। 10 নম্বরে জাতিপুঞ্জের অচি পরিষদের লক্ষ্য কী? কয়েকটি অচিভুক্ত দেশের নাম লেখো। আমরা লিখছি অচি পরিষদের লক্ষ্য হল অচি অঞ্চলের জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত অগ্রগতির জন্য সহায়তা করা এবং স্বশাসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা স্বাধীনতা পাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। এরপর হচ্ছে আমরা লিখছি, দেখো, কয়েকটি অচিভুক্ত দেশের নাম হলো ক্যামেরুন, এরপর হচ্ছে সোমালিল্যান্ড, টাঙ্গানিকা ইত্যাদি এইগুলো। 11 নম্বরে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয়? এখানে আমরা উত্তর লিখব, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা সভার সাধারণ সদস্যদের দ্বারা 3 বছরের জন্য নির্বাচিত হন। 12 নম্বর থেকে জাতিপুঞ্জের সনদে উল্লেখিত সপ্তম নীতিতে কি বলা হয়েছে? তো জাতিপুঞ্জের সনদে উল্লেখিত সপ্তম নীতিতে বলা হয়েছে যে জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 13 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কি জানো? তো জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য দপ্তর হলো 15 জন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয়। বিচারপতিরা জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা 9 বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারালয়ের কাজগুলি হলো আন্তর্জাতিক আইনের ব্যাখ্যাদান, আন্তর্জাতিক বিরোধের বিচার ও নিষ্পত্তি এইগুলো। 14 নম্বর থেকে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সাফল্য লেখন। তো সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সাফল্য হচ্ছে: 1 নম্বর, এই সংস্থা তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করতে সক্ষম হয়েছে। 2 নম্বর, কঙ্গো সংকট, সুয়েজ সংকট, আলজেরিয়া সংকট, মরক্কো সংকট প্রভৃতি আন্তর্জাতিক সমস্যার সুষ্ঠু সমাধান করেছে। পরের প্রশ্ন 15 নম্বরে জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতার উল্লেখ করো। তো জাতিপুঞ্জের বিভিন্ন ব্যর্থতার কারণগুলি এখানে বলা হচ্ছে, জাতিপুঞ্জের প্রধান কয়েকটি ব্যর্থতার কারণ উল্লেখ করো। তো জাতিপুঞ্জের বিভিন্ন ব্যর্থতার কারণগুলি হচ্ছে: 1 নম্বর, জাতিপুঞ্জের নিজস্ব সেনাবাহিনী না থাকা। 2 নম্বর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা ভেটো প্রয়োগ। 3 নম্বর, জাতিপুঞ্জের সদরের কিছু ত্রুটি বিচ্যুতি এবং আমেরিকার আগ্রাসী মনোভাব। এরপর 16 নম্বর দেখে FAO ও WHO এর পুরো নাম লেখন। তো FAO এর পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন,
আর WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় যেটা রয়েছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ, এই অধ্যায়ের আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। তো প্রথমে তোমরা কিন্তু পারলে তোমাদের যে পাঠ্য বই যে অধ্যায়টা রয়েছে 7 নম্বর অধ্যায় সম্মিলিত জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ, এই যে অধ্যায়, এই সম্পূর্ণ অধ্যায়টা তোমরা কিন্তু একবার রিডিং পড়বে। তারপর এখানে আমরা যে সমস্ত প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় দেওয়া হোক না কেন তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষা লিখতে পারবে। ঠিক আছে, আর যদি এই প্রশ্নোত্তর PDF ফাইলগুলো তোমরা নিতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের PDFগুলোকে নিতে পারো। PDFগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার এবং তার আনসার, সিলেবাস, মার্কস ডিভিশন, এই সব কিছুর ভিডিও আর PDFগুলো কিন্তু দেওয়া থাকবে পেইড কোর্সের মধ্যে। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।